পাঠ করছি মানসদের লেখা গল্প টার্গেট। স্যার, একটা ক্রেডিট কার্ড নিন, ভালো অফার দিচ্ছে সঙ্গে। না না, আমার লাগবে না। স্যার, এই মাসে খুব চাপে আছি, টার্গেট ফুলফিল করতে না পারলে চাকরিটা থাকবে না স্যার। গো টু হেল, দ্যাট ইজ নট মাই প্রবলেম। আমি জানি না কেন অযথা লোকজনকে আপনারা হ্যারাস করেন। বেশ রূঢ়ভাবে কথাগুলো বলে ব্যাংক থেকে বেরিয়ে গেল অমিত। অমিত নিজে এক বড় বেসরকারি ব্যাংকের ভিপি, এসেছিল অন্য একটা ব্যাংকে কিছু অফিসিয়াল কাজে। সেখানেই তাকে ধরে একটা ক্রেডিট কার্ড নিতে অনুরোধ করছিল ছেলেটা। অমিতের মাস মাইনে মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা। মোটা টাকা মাইনে যেমন, তেমন চাপও প্রচুর। প্রত্যেক কোয়ার্টারে টার্গেট মিট না করতে পারলে কপালে দুঃখ আছে। সেকেন্ড কোয়ার্টার শেষ হয়ে আসছে, অথচ নিজের টার্গেট থেকে বেশ দূরেই। তারপর বেশ কিছু কাজও এখন বাকি। এদিকে বাড়িতে বউ মানে বৃতির চাপ যে তাকে টাইম দেওয়া হচ্ছে না। তাই আজ একটা ডিনার প্ল্যান করেছে বৃতি। সেখানে টাইম মতো পৌঁছতে না পারলে আর রক্ষে থাকবে না। সব মিলিয়ে মেজাজটা একদম তিরিক্ষে। তার উপর অগ্নিতে ঘৃতাহুতি যেন ছেলেটার ক্রেডিট কার্ড নেবার আবদার। আরে, আমি নিজে ব্যাংকের ভিপি, তাকে তুই ক্রেডিট কার্ড দেখাচ্ছিস? মনে মনে ভাবে অমিত। যাই হোক, ব্যাংক থেকে বেরিয়ে নিজের মার্সিডিজে উঠে এসিটা চালিয়ে দেয়। কালো কাঁচটা একবার নামিয়ে আবার তুলে দেয়। মাথাটা একটু ধরেছে, একটা কফি হলে ভালো হতো। সাধারণত 8টার আগে বেরোতে পারে না অফিস থেকে, কিন্তু আজ 6টাতেই বেরিয়ে যায় অফিস থেকে। না হলে বৃতিকে নিয়ে ডিনারে বেরোতে পারবে না। এমনিতে তো বাড়িতে কত কথা শুনতে হয় যে সবসময় অফিসের জন্যে, ফ্যামিলির জন্য কোনো টাইম নেই। সেগুলোকে ম্যানেজ দিতেই মাঝে মাঝে এই দামি রেস্টুরেন্টে মুখোমুখি বসে রাতের খাওয়া। আজ বৃতি খুব সেজে এসেছে। হালকা নীল রঙের সিল্কের শাড়ি, হাত কাটা ব্লাউজ, ম্যাচিং নীলচে হাই হিল দেওয়া জুতো, সঙ্গে পাথর বসানো নীলচে ঝোলা দুল, আঙুরের খোসার মতো মসৃণ ও টান টান ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। যেন থেকেও নেই, পিঠ পর্যন্ত খোলা চুল, কারোর সঙ্গে যেন কেউ জড়িয়ে নেই। পরিপাটির মধ্যেও যেন একটা এলোমেলো ভাব, যেন সযত্নে বানানো। এমনিতেই স্লিম ও সুন্দরী, কিন্তু আজকে যেন নিজের স্ত্রীকে পরের বলে মনে হয় অমিতের। হালকা পারফিউমের গন্ধ মাদকতা ছড়ানোর পক্ষে যথেষ্ট। আচ্ছা, তুমি যেন কি বলছিলে? রেস্টুরেন্টে বসে এবারে ট্যুর প্ল্যান করবে? সম্বিত ফেরে অমিতের। হ্যাঁ, এই তো নিজেরই বউ, মুখ খুললেই যাচ্ছে না যায়, মনে মনে ভাবে। হ্যাঁ, দাঁড়াও, আগে ড্রিঙ্কসের অর্ডারটা দিয়ে দিই। এই বলে অমিত একটা স্কচ আর বৃতি একটা জিন উইথ লেমন জুস অর্ডার করে, সঙ্গে চিকেন তন্দুরি। যা বলছিলাম, গতবারে আমরা সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং গেছিলাম। এবার কিন্তু আমার টার্গেট ইউরোপ। ও বাবা, এখানেও টার্গেট? হোয়াট? না না, আমি বলছিলাম ইউরোপ, সে তো অনেক খরচ। অমিত, ইউ আর এ ভিপি অফ আ বিগ ব্যাংক, টাকার তো কমতি নেই। এটুকু এনজয় করতে পারি না আমরা? কাম অন। ওকে ম্যাডাম। আলো আঁধারি পরিবেশে হালকা একটা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল চলে পিছনে। মাথায় হালকা একটা ঝিমঝিম ভাব। একটু পরে মেন কোর্সের অর্ডার করে ওরা। অমিত ভাবতে থাকে, জীবনের মানেই যেন টার্গেট ফুলফিলের দৌড়। যে যার নিজের মতো করে ছুটছে, কেউ জানে না তার শেষ কোথায়। একটা টার্গেটের পর পরবর্তী, তারপর পরেরটা। কি হলো, কি ভাবছ অমিত? না না, কিছু না। কিছুক্ষণ পর খাবার আসে। খাবার খেয়ে বিল মিটিয়ে বড় অঙ্কের টিপ দিয়ে ওরা বেরিয়ে যায়। বেশ কয়েক মাস পর একদিন বাড়ি ফেরার পথে একটা সিগনালে অমিতের মার্সিডিজটা দাঁড়িয়ে পড়ে। অমিত দেখে সেই ছেলেটা যাকে নাকি একদিন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। সে এখন ফুটপাতে টি শার্ট বেচছে। তাহলে কি আর ওর ক্রেডিট কার্ড বিক্রির চাকরিটা নেই? সেদিন যদি একটা কার্ড ওর থেকে করিয়ে নিত, কী বা হয়ে যেত? হয়তো ছেলেটা চাকরিটা থাকতো। এই সমস্ত ভাবতে থাকে অমিত। চাকরিটা না থাকলেও হয়তো ওর এই খারাপ লাগাটা থাকতো না। একটু আগে সিগন্যালটা গ্রিন হয়ে গেছে, কিন্তু খেয়াল করেনি অমিত। সম্বিত ফেরে আশপাশের গাড়ির হর্নে। কি দাদা, মার্সিডিজের এসি চালিয়ে কি ঘুমিয়ে পড়লেন নাকি? পাশের অটোওয়ালার চিৎকার গাড়ির কাঁচ ভেদ করেও ওর কানে পৌঁছলো। অমিত এবার অ্যাক্সিলেটরে হালকা চাপ দেয়। এপ্রিল মাস। গত অর্থনৈতিক বছরে লাভ ক্ষতি, ডিপোজিট অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্টগুলোর উপর চোখ বোলাতে থাকে অমিত।
গত বছরের তুলনায় সব দিকেই পিছিয়ে। সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা তো বাড়েইনি, বরং কমেছে। লোনের পরিমাণ কমেছে। তাছাড়া ঋণখেলাপি লোনের পরিমাণ অনেক বেশি। আগেরবারে ব্যাংক তো লাভে চলেছিল, কিন্তু এবারে তো ক্ষতি। আর ক্ষতি মানেই ব্যয় সংকোচ। আর ব্যয় সংকোচ মানে কিছু লোকের চাকরি যাওয়া। 20 তলার অফিসে বসে শহরের অনেকটাই দেখা যায়, পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। নিচে রাস্তায় চোখ যায়, দেখে কত কত লোক বাস ট্যাক্সি যে যার মতো করে ছুটছে। একটা লোক রাস্তা পেরোতে গিয়ে ট্যাক্সিটার মুখে প্রায় পড়ে যাচ্ছিল। আর একটু হলেই একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। ট্যাক্সিটা খুব জোরে ব্রেক মেরে লোকটাকে প্রায় ছুঁয়ে দাঁড়িয়ে যায়। লোকটার বাড়িতে কি জানে যে সে এই মুহূর্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল? সবাই আমরা ছুটছি দিশাহীন, পারলে একে ওকে মারিয়ে, যে পারবে না তাকে মারিয়ে চলে যাবে অন্যে। এই সমস্ত ভাবতে থাকে অমিত। তাল কাটে টেবিলে রাখা লাল ফোনটার আওয়াজে। হেড অফিস মুম্বাই থেকে ফোন। আগামী সপ্তাহে জরুরি মিটিং প্রেসিডেন্টের সাথে। ও বুঝতেই পারে কি হতে চলেছে। কিছু ব্রাঞ্চ বন্ধ করা হবে, কিছু লোকের চাকরি যাবে। সেই সব আলোচনার জন্যই এই তলব। মিটিংয়ের জন্য মানসিক প্রস্তুতি নেওয়াই ছিল অমিতের। অমিতকে জিজ্ঞেস করা হলো কি কি কারণে রাজ্য তথা কলকাতার ব্যবসার হাল খারাপ। অমিত তথ্য পরিসংখ্যান দিয়ে বোঝানোর চেষ্টা করে। সারা দেশে সব ব্যাংকের হাল মোটামুটি একই। সাম্প্রতিক কিছু ঘটনার জন্য দেশে সামগ্রিকভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত। শেয়ার বাজারের হালও খারাপ। এই পরিস্থিতির দায় কোনো ব্যক্তির হতে পারে না, কিন্তু প্রেসিডেন্টের দাবি লোক কমিয়ে বেশি ক্ষতির ব্রাঞ্চগুলো বন্ধ করে ব্যবসা বাঁচাতে হবে। অমিত বলে জীবনে সবসময় যে লক্ষ্য পূরণ হয় তা তো নয়। তাছাড়া কখনো কখনো লাভ ক্ষতির ওপরে উঠে জীবনকে দেখতে হয়। সে বলে দেশের এই অর্থনৈতিক পরিস্থিতিতে আরও লোকজনকে বেকারত্বের মুখে ঠেলে দেওয়া উচিত নয়। তার চেয়ে সবাই মিলে যদি কিছুটা কম বেতন নেওয়া যেত তাহলে এতগুলো লোকের চাকরি বাঁচত। কিন্তু প্রেসিডেন্ট এই প্রস্তাবে রাজি নয়। অমিত বলে, স্যার, আই অ্যাম সরি, আই অ্যাম রিজাইনিং, টেকিং দ্য মরাল রেসপন্সিবিলিটি। এই বলে রেজিগনেশন দাখিল করে অমিত। আজ যেন সেই ক্রেডিট কার্ড বিক্রি করা ছেলেটা, যার থেকে সব দিক থেকে সে সহস্র যোজন দূরে, তবুও যেন তার সঙ্গে নিজের একাত্মতা অনুভব করে অমিত। দুজন দুপ্রান্তের হয়েও যেন কত কাছের। পরের দিন বাড়ি ফেরে অমিত। মেজাজ বেশ ফুরফুরে। জুতো খুলে ল্যাপটপের ব্যাগ আর ক্যারি অন লাগেজটা দরজার পাশে নামিয়ে রেখে সোফায় গায়ে নিয়ে বসে। অনেক ধকল গেছে। আজ যেন অনেক দিন পর আবার বাড়ি ফিরল। এতদিন অফিস শেষে বাড়িতে আসতো ঠিকই, কিন্তু বাড়ি বোধহয় তার কাছে আসতো না। একরাশ অফিসের চিন্তা নিয়ে ঘরে ঢুকত। সোফায় বসে মাথাটা সোফার ব্যাকরেস্টের উপর রাখে। চোখটা এখন সিলিংয়ে। দুটো হাত প্রসারিত করে দেয় কাঁধ বরাবর দুদিকে ব্যাকরেস্টের উপর। বুড়ো আঙুল ছাড়া দু হাতের বাকি 4 আঙুলগুলো দিয়ে সোফায় টোকা মারতে মারতে ওপরের দিকে চেয়ে গাইতে থাকে, আজ কি আনন্দ আকাশে বাতাসে। বৃতি হাসি মুখে বলে, কি গো, তোমার মেজাজ আজ বেশ চনমনে দেখছে। নিশ্চয়ই খুব ভালো খবর আছে। হ্যাঁ, তা তো আছেই। 1 কাপ চা দাও আগে। গুনগুন করতে করতে ঘূর্ণায়মান সিলিং ফ্যানটার দিকে ওপরে তাকায়। ফ্যানের উল্টো দিকে সিলিংটা একটু অস্পষ্ট। পাখার ব্লেডগুলো যেন থেকেও নেই। কোনোটাকেই ঠিক দেখা যাচ্ছে না। অমিত চোখটা বুজে মুহূর্তের ভগ্নাংশের মধ্যে পাতাটা খোলে। ঘূর্ণায়মান অদৃশ্য পাখায় একটা ব্লেডকে ধরতে চায় চোখের তারায়। একটা ব্লেড যেন এক মুহূর্তের জন্য দেখা দিয়েই আবার হাওয়ার বৃত্তে মিশে গেল। অমিতের মনে হয় 3টে ব্লেডের একটা টার্গেট। একটা সে নিজে, আর একটা হলো সময়। ও ঘুরছে টার্গেটের পেছনে, আর সময় ঘুরছে ওর পেছনে। এই 3 ঘূর্ণনের সংমিশ্রণে সৃষ্ট হাওয়া যেন শূন্যে মিলিয়ে যাচ্ছে। বৃতি চা নিয়ে ঢোকে। এবার শোনাও ভালো খবরটা। ওপরের দিকে তাকাও, কিছু দেখতে পাচ্ছ? বৃতি ওপরের দিকে তাকায়। ফ্যানটা ঘুরছে। আর কিছু দেখতে পাচ্ছ না? কি যে হেয়ালি করো, বলো না। ডান হাতে কাপ আর মাথা পরস্পরের দিকে এগিয়ে যেতে যেতে কোনো এক মধ্যবর্তী জায়গায় থামে। ফোঁ দিয়ে শুরুত করে একটা চুমুক দিয়ে অমিত বলে, চাকরিটা ছেড়ে দিলাম। ইয়ার্কি মেরো না। প্রমোশন হয়েছে নিশ্চয়ই? না হলে স্পেশাল বোনাস পেয়েছো নিশ্চয়ই কাজের জন্য। সারাদিন রাত এক করে যেভাবে কাজ করো, ইউ ডিজার্ভ ইট অমিত। হা 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 হা, অ্যাবসোলিউটলি আই ডিজার্ভ ইট। দ্যাটস ওয়াই আই হ্যাড টু রিজাইন।
আমি একদমই আর কি করছি না। তুমি সত্যি রিজাইন করেছো? কেন? বৃতির মুখে হাসিটা মিলিয়ে যায়, যেমন করে শরতের আকাশে এক চিলতে ঘন কালো মেঘ হঠাৎ সোনালি ঝলমলে দিনটাকে ফ্যাকাশে করে দেয়, যেমন করে হঠাৎ একটা দমকা হাওয়া সব কিছু উড়িয়ে দেয়। অমিত তারপর সব কিছু খুলে বলে। তুমি তাই বলে নিজের উপর দোষ নিয়ে চাকরি ছেড়ে দিলে? বাড়ির ইএমআই, গাড়ির লোন কী করে শোধ হবে? আমি ক্লান্ত, একটু বিশ্রাম চাই কয়েকদিনের জন্য। একটা হিমশৈলের মতো শীতল নীরবতা নেমে আসে ঘরের মধ্যে, যার ব্যাপ্তি মনের অনেক গভীরে প্রথিত। সিলিং ফ্যানের ঘূর্ণায়মান যান্ত্রিক শব্দে যা কিছুটা ওপরে ভেসে থাকে, এক অদ্ভুত ভাসমান নীরবতা। হঠাৎ পা হড়কে যেন বৃতি সেই নীরবতায় ডুবে যায়। অমিত হাতটা বাড়িয়ে ডুবন্ত বৃতিকে তোলার চেষ্টা করে বলে, আচ্ছা, একটা কথা ভাবো, এতগুলো সাধারণ কর্মচারীর যদি চাকরি যায়, তাদের কি হবে? আমার যা যোগ্যতা, কোথাও না কোথাও ঠিক পেয়ে যাব, কিন্তু নিজের কলমের আঁচড় দিয়ে এতগুলো লোকের চাকরি আমি খেতে পারবো না। রাতে ঘুম আসবে না। পরের দিন অমিত ব্যাংকে আসে ও রেজিগনেশনের কথা সবাইকে জানিয়ে দেয়। শহরের সব ব্রাঞ্চের কর্মচারীদের ইমেল মারফত জানিয়ে দেয় যে পার্সোনাল কারণে ও পদত্যাগ করে চলে যাচ্ছে। এমনিতে অমিত বেশ দক্ষ কর্মী হিসেবে পরিচিত, কিন্তু প্রকৃত কারণ কারো জানতে বাকি থাকে না। আসন্ন ব্যয় সংকোচনের জন্য যে অনেকে চাকরি যেতে বসেছে সেই কথা ভেবেই সবাই শিউরে ওঠে। এদিকে 2 সপ্তাহের নোটিশ পিরিয়ডে 1 সপ্তাহ কেটে গেছে, শেষ সপ্তাহ চলছে। আজ সোমবার। নিজের রুমে বসে আছে অমিত। হঠাৎ করে মুম্বাই থেকে ফোন প্রেসিডেন্টের। অমিত, ইউ ডিসকাসড ইউর প্রপোজাল ইন দ্য বোর্ড মিটিং and we have agreed to your proposal. So, no layup. But we all have a salary cut. Hope you are glad. Wow, that's a great news. So, you have every reason to be happy now. Board is impressed with your humanitarian gesture. May I request you to withdraw your resignation? Sure. I don't see a reason why I can do that. পরের দিন সব কর্মচারীরা একটা ইমেল পায়। তাতে বলা হয় গত অর্থনৈতিক বছরে ব্যাংক যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে, তাই ব্যয় সংকোচ করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই বলে কারো চাকরি যাবে এমন নয়, তবে সাধারণ কর্মচারীরা 20% ও ম্যানেজারও তার ওপরে যারা আছে তাদের 30% করে বেতন কম পাবে। হঠাৎ করে এমনই ইমেল পেয়ে কর্মচারীদের মধ্যে একটা স্বস্তি আসে। যাই হোক, সবার চাকরিটা তো থাকবে। এই সংবাদে ব্যাংক জুড়ে এক খুশির হাওয়া, যেন দিগন্ত প্রসারিত মাঠে হালকা হাওয়ায় কাশফুলের দোলনির মতো, যা নাকি শারদবার্তা বয়ে আনে। সবচেয়ে খুশি আজ অমিত। জীবনে অনেক টার্গেটও পূরণ করেছে, এবছর কোনো টার্গেটই ও পূরণ করতে পারেনি ঠিকই, তবুও যেন জীবনের এক মূল্যবান টার্গেট পূরণ করলো। পেশাদার জীবনে এই প্রথম। বৃতিকে ফোন করে বলে, হ্যালো, হ্যাঁ শোনো, টার্গেট অ্যাচিভড, লেটস টার্গেট ইউরোপ ইন সামার। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।